বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোতাহার হোসেন, সহকারী অধ্যাপক, উদ্ভিদ বিজ্ঞান বিভাগ, নরসিংদী সরকারি কলেজ। উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষ অনার্স শ্রেণীর ছাত্রছাত্রীদের মাইক্রোবায়োলজি বা অণুজীব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায় সম্পর্কে আমি এখন আলোচনা করব। নবম অধ্যায়ে অণুজীবের বৃদ্ধি সম্পর্কে বা গ্রোথ সম্পর্কে আলোচনা করা হয়েছে। অণুজীবের বৃদ্ধির পরিমাপের পদ্ধতিগুলো কি কি? অণুজীবের বৃদ্ধি পরিমাপের পদ্ধতি। অণুজীবের বৃদ্ধি পরিমাপের পদ্ধতির মধ্যে রয়েছে যন্ত্রের সাহায্যে সরাসরি কোষের সংখ্যা গণনা, বৈদ্যুতিক পদ্ধতিতে কোষের সংখ্যা গণনা, ব্যাকটেরিয়ার কলোনি গণনা, কোষের ভর মাপন পদ্ধতি, অপটিক্যাল ঘনত্ব ব্যবহার করে গোলাত্ব মাপন পদ্ধতি, মেমব্রেন ফিল্টার পদ্ধতি, সম্ভাব্য সংখ্যা নির্ণয় পদ্ধতি, অর্থাৎ 7টা পদ্ধতি রয়েছে। অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে কোষের সংখ্যা গণনা, এই পদ্ধতির ব্যাখ্যায় যদি আমরা আসি, এই পদ্ধতি কম সময় লাগবে এবং অণুজীবের সংখ্যার সাথে সাথে অণুজীবের আকার, অঙ্গসংস্থান সম্পর্কে ধারণা লাভ করা যায়। এই পদ্ধতির ক্ষেত্রে একটা চেম্বার ব্যবহার করা হয়, যেমন টিরপ হাউসারের চেম্বার। এই চেম্বারের সাহায্যে ব্যাকটেরিয়া বা অণুজীবের কোষের সংখ্যা গণনা করা হয়। প্রথমে এটা আমরা চেম্বার সম্পর্কে ধারণা যদি দিতে যাই, তাহলে এরকম একটা স্লাইডের মধ্যে বর্গাকার দাগ কাটা থাকে, বর্গাকার দাগ কাটা থাকে, এমন বর্গাকার দাগ কাটা থাকে। এরকম বর্গাকার দাগ কাটা থাকবে স্লাইডে। একটা দাগ কাটার স্থান থাকবে। এই একটা বর্গক্ষেত্রের আয়তন হচ্ছে 1/400 মিলিমিটার স্কয়ার। এখন এখানে যদি আমরা কভার গ্লাস দিয়ে চাপা দিই, তাহলে এর কভার গ্লাসের সাথে পুরুত্ব বা ডিসটেন্স কতটুকু হবে, গভীরতা হবে, বর্গাকার চেম্বারের গভীরতা হবে 1/50 মিলিমিটার। সুতরাং কভার গ্লাস সহ একটা বর্গাকার চেম্বারের আয়তন হবে 1/400 গুণন 1/50 মিলিমিটার কিউব, অর্থাৎ 1/20,000 মিলিমিটার কিউব। এখন যদি ব্যাকটেরিয়ার অরঞ্জিত সাসপেনশন বা ব্যাকটেরিয়ার সাসপেনশনকে এই বর্গাকার চেম্বারে দিয়ে কভার গ্লাস দ্বারা চাপ দেওয়ার, ঢাকা দেওয়ার পরে অণুবীক্ষণ যন্ত্রে পর্যবেক্ষণ করা হয় যে প্রতিটি বর্গক্ষেত্রের মধ্যে কয়টি ব্যাকটেরিয়া রয়েছে। তার ভিত্তিতে এটার সংখ্যা নির্ণয় করা হয়। যদি ধরা হয় যে একটা চেম্বারে পাওয়া গেল 4টা ব্যাকটেরিয়া, আরেকটা চেম্বারে পাওয়া গেল 6টা ব্যাকটেরিয়া, আরেকটা চেম্বারে পাওয়া গেল 5টা ব্যাকটেরিয়া, তাহলে একটা চেম্বারে গড় হবে 5টা ব্যাকটেরিয়া, অর্থাৎ গড়ে প্রতিটা চেম্বারে ব্যাকটেরিয়ার সংখ্যা হবে 5টা। একটা চেম্বারের আয়তন কত? এত। তাহলে আমরা যদি দেখি যে এত মিলিমিটার কিউবের জায়গার মধ্যে আছে কতটুকু? 5টা ব্যাকটেরিয়া। 1/20,000 মিলিমিটার কিউব বা ml আয়তনে ব্যাকটেরিয়ার সংখ্যা 5টি। সুতরাং 1 ml আয়তনে ব্যাকটেরিয়ার সংখ্যা হচ্ছে 5 × 20,000, অর্থাৎ 1 লক্ষ
ব্যাকটেরিয়া। এভাবে আমরা যে কোনো তরল পদার্থের প্রতি ml আয়তনে কি পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে তার সংখ্যা নির্ণয় করতে পারি। দ্বিতীয় আরেকটি পদ্ধতি হচ্ছে কোষের সাহায্যে বৈদ্যুতিক কোষের পদ্ধতিতে কোষের সংখ্যা গণনা। এক্ষেত্রে বৈদ্যুতিক কণা গণনাকারী যন্ত্র ব্যবহার করা হয়। ওই যন্ত্রে একটা মুখ থাকে, ওই যন্ত্রের একটা মুখ থাকে যার আয়তন হচ্ছে 10 থেকে 30 মাইক্রোমিটার। এই ক্ষুদ্রাকৃতির মুখের মধ্য দিয়ে ব্যাকটেরিয়ার সাসপেনশনকে অতিক্রম করানো হয়। অর্থাৎ এই মুখ দিয়ে যেই তরলে ব্যাকটেরিয়ার সংখ্যা গণনা করতে হবে সেই তরলের সাসপেনশনটাকে অতিক্রম করা হয়। তখন যেটা ঘটে যে এই মুখের মধ্যে অধিকাংশ সাসপেনশনের মধ্যে কয়টি ব্যাকটেরিয়া আছে তা হিসাব করা হয়। হিসাবের জন্য ধরুন এইটা এই যন্ত্রের একটা মুখ, এর সাসপেনশনটা অতিক্রম করতেছে। এই মুখটা দুইটা প্রকোষ্ঠের সাথে বৈদ্যুতিক সংযোগ আছে। দুইটা প্রকোষ্ঠের সাথে বৈদ্যুতিক সংযোগ আছে। এখন যদি কোনো ব্যাকটেরিয়া এই মুখ অতিক্রম করে তখন দুইটা প্রকোষ্ঠের মধ্যে একটা বিভব পার্থক্য তৈরি হয়, যার কারণে একটা বৈদ্যুতিক সংকেত তৈরি হয়। এইভাবে এই যন্ত্রটি এর মুখ দিয়ে অতিক্রান্ত সাসপেনশনের মধ্যে কতটি ব্যাকটেরিয়া রয়েছে তার ডিজিটাল ডিসপ্লে বোর্ডে দেখায়। কলোনি গণনা পদ্ধতি। কলোনি গণনা পদ্ধতির সুবিধা হচ্ছে এই ক্ষেত্রে শুধুমাত্র জীবন্ত ব্যাকটেরিয়াগুলোর সংখ্যা গণনা করা যায়। যদি কোন একটা নমুনা সাসপেনশনকে নির্দিষ্ট পরিমাণ ধরি আমরা 1 ml নমুনা সাসপেনশনকে, অর্থাৎ যেই নমুনা থেকে ব্যাকটেরিয়ার সংখ্যা বের করতে হবে সেই 1 ml নমুনা সাসপেনশনকে 11 মিডিয়ামে ডালা হয়। একটা পেট্রি ডিশে অবস্থিত 11 মিডিয়ামে 1 ml নমুনা সাসপেনশনকে দেওয়া হয়। দেওয়ার পরে এই ব্যাকটেরিয়াকে পেট্রি ডিশটাকে ইনকিউবেটরে রাখা হয়। পরে এই সাসপেনশনে যতগুলো ব্যাকটেরিয়া ছিল প্রত্যেকটা ব্যাকটেরিয়া আলাদা আলাদা কলোনি তৈরি করে। এই কলোনির সংখ্যা যতটা হবে এই 1 ml সাসপেনশনে ততটি ব্যাকটেরিয়া উপস্থিত আছে বলে ধরে নেওয়া হয়। সাধারণত এই প্রক্রিয়ায় মাটিতে কি পরিমাণ অণুজীব আছে সেটি নির্ণয় করা হয়। কিন্তু এই প্রক্রিয়ার জন্য অসুবিধা হচ্ছে যে এই প্রক্রিয়ায় কলোনি তৈরি পর্যন্ত অপেক্ষা করতে হয়, অর্থাৎ প্রায় 24 ঘন্টা থেকে অধিক সময় ব্যয় হয়। আরেকটা পদ্ধতি হচ্ছে কোষের ভর মাপন পদ্ধতি। এক্ষেত্রে কোনো নমুনায় বা কোন কালচারের মধ্যে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে তা জানার জন্য ওই নমুনাকে সেন্ট্রিফিউজ করা হয়। অর্থাৎ টেস্ট টিউবে নমুনা নিয়ে তাকে সেন্ট্রিফিউজ যন্ত্রে সেন্ট্রিফিউজ করা হয় এবং সেন্ট্রিফিউজ করার পর ওই নমুনা যে ব্যাকটেরিয়াগুলো আছে তার তলানি হিসাবে জমা হয়। এই তলানি হচ্ছে ব্যাকটেরিয়া তলানি। এই তলানির ভরকে টাটকা ভর হিসাবে বা শুষ্ক ভর হিসাবে নিয়ে তাকে প্রত্যেকটা ব্যাকটেরিয়ার ভর দ্বারা ভাগ করে ব্যাকটেরিয়ার সংখ্যা নির্ণয় করা হয়। অপটিক্যাল ঘনত্ব
ব্যবহার করে ঘনত্ব মাপন পদ্ধতি। অপটিক্যাল ঘনত্ব হচ্ছে এমন যে কোন একটা দ্রবণে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে তার উপর নির্ভর করে দ্রবণটা কত বেশি ঘোলা হবে। একটা অপটিক্যাল ডেনসিটি মিটারে কোন দ্রবণের ঘোলাত্ব বা অপটিক্যাল ডেনসিটি নির্ণয় করে সেই দ্রবণে বিদ্যমান ব্যাকটেরিয়ার সংখ্যা নির্ণয় করা হয়। কারণ ঘোলাত্বটা নির্ভর করবে কোষের ভরের সাথে সমানুপাতিক এবং কোষের সংখ্যার সাথে সমানুপাতিক। অর্থাৎ এই পদ্ধতিতে কোষের ভর নির্ণয় করা যাবে, ব্যাকটেরিয়া কোষের সংখ্যাও নির্ণয় করা যাবে। এর জন্য যেটা করা হয় সেটা হচ্ছে অপটিক্যাল ডেনসিটিকে একটা লগারিদমিক গ্রাফে স্থাপন করে কোষের ভর ও কোষের সংখ্যা নির্ণয় করা হয়। মেমব্রেন ফিল্টার পদ্ধতি সাধারণত পানিকে এই পদ্ধতিতে পানিতে অবস্থিত ব্যাকটেরিয়ার সংখ্যা নির্ণয় করা হয়। কেমন? ধরি আমরা যে 1 ml 10 ml পানিতে কি পরিমাণ ব্যাকটেরিয়া আছে তা নির্ণয় করতে হবে। এর জন্য প্রথমে একটা ফিল্টার পেপারের মধ্যে এই 1 ml পানিকে ফিল্ট্রেশন করা হয়। ফিল্ট্রেশন করা হলে ব্যাকটেরিয়াগুলো ফিল্টার পেপারে আটকা পড়ে। এই পানিতে বিদ্যমান ব্যাকটেরিয়াগুলো ফিল্টার পেপারে আটকা পড়বে। পরে এই ফিল্টার পেপারটাকে একটা পেট্রি ডিশে স্থাপন করে ইনকিউবেটরে রেখে দেওয়া হয়। তখন প্রত্যেকটা ব্যাকটেরিয়া থেকে একটা কলোনি তৈরি হয়। এই কলোনির সাহায্যে এই 10 ml পানিতে কি পরিমাণ ব্যাকটেরিয়া রয়েছে তা নির্ণয় করা হয়। আমরা এরপর জানা হচ্ছে যে ব্যাকটেরিয়া যদি আবাদ করতে হয় তাহলে তার ভৌত কি শর্তাবলীকে মানতে হবে। অর্থাৎ ব্যাকটেরিয়া আবাদের ভৌত শর্তাবলী। আমরা যে কোনো ব্যাকটেরিয়াকে আবাদ করতে চাই অর্থাৎ ল্যাবরেটরিতে জন্মাতে চাই তাহলে আমরা একটা উপযুক্ত আবাদ মাধ্যম তৈরি করি। এই আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মানো হয়। কিন্তু উপযুক্ত আবাদ মাধ্যমে সকল পুষ্টি উপাদান, খনিজ পুষ্টি উপাদান সহ সকল উপাদান থাকা সত্ত্বেও যদি ভৌত ফ্যাক্টর যেমন তাপমাত্রা, আলো, আর্দ্রতা, পিএইচ এগুলোকে নিয়ন্ত্রণ না করা হয় তবে এই আবাদ মাধ্যমে ব্যাকটেরিয়া জন্মাবে না। ব্যাকটেরিয়া আবাদের ভৌত শর্তাবলীর মধ্যে একটা ভৌত ফ্যাক্টর রয়েছে, তা হচ্ছে তাপমাত্রা। ব্যাকটেরিয়া বৃদ্ধির জন্য একটা তাপমাত্রার সীমারেখা আছে। অর্থাৎ নির্দিষ্ট সীমার মধ্যে ব্যাকটেরিয়া বৃদ্ধি লাভ করে। এটা কম বা বেশি হলে ব্যাকটেরিয়া বৃদ্ধিটা ব্যাহত হয়। কারণ একটা ব্যাকটেরিয়ার দেহে বংশবৃদ্ধি বা বৃদ্ধির জন্য যে সকল ভৌত রাসায়নিক বা জৈবিক ক্রিয়া বিক্রিয়া হয় তার জন্য একটা উপযুক্ত তাপমাত্রা প্রয়োজন। কারণ এই সকল ক্রিয়া বিক্রিয়ার জন্য যে সকল এনজাইম কাজ করে তাদের কাজের জন্য দরকার হচ্ছে উপযুক্ত তাপমাত্রা। এই নির্দিষ্ট তাপমাত্রার নিচে বা উপরে এনজাইমগুলো তাদের কার্যকারিতা হারিয়ে ফেলে। ফলে ব্যাকটেরিয়ার ভিতরে কোনো জৈব রাসায়নিক কর্মকাণ্ড ঘটতে পারে না, যার কারণে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বা বংশবৃদ্ধি ব্যাহত হয়। সাধারণত ব্যাকটেরিয়ার তাপমাত্রার সীমা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। তবে 60 থেকে
4 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে নিম্ন তাপপ্রিয় ব্যাকটেরিয়াগুলো জন্মায়। 25 থেকে 40 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে মধ্যম তাপপ্রিয় ব্যাকটেরিয়াগুলো জন্মায়। আর 45 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা পর্যন্ত উচ্চ তাপপ্রিয় অণুজীবগুলো জন্মাতে পারে। অর্থাৎ ব্যাকটেরিয়াকে কৃত্রিম আবাদ মাধ্যমে আবাদ করার জন্য উপযুক্ত তাপমাত্রা অবশ্যই থাকতে হবে। এর কম বা বেশি হলে ব্যাকটেরিয়ার বৃদ্ধি বা বংশবৃদ্ধি হবে না। বায়ু অনেক সময় কিছু ব্যাকটেরিয়া আছে তারা অবায়বীয়, অর্থাৎ বাতাসের অনুপস্থিতিতে তারা জন্মাতে পারে। আসলে বাতাস না, অক্সিজেনের অনুপস্থিতিতে। কিন্তু অধিকাংশ ব্যাকটেরিয়ার বংশবৃদ্ধি বা বৃদ্ধির জন্য প্রয়োজন উপযুক্ত অক্সিজেন সরবরাহ। যদি উপযুক্ত অক্সিজেন সরবরাহ থাকে তাহলে ব্যাকটেরিয়ার বৃদ্ধির হারটা অনেক বেড়ে যায়। অবিশ্রবণ চাপ, আসলে ব্যাকটেরিয়ার কোষ প্রাচীরটা পুরু থাকে, এর কারণে এটি অন্ত অবিশ্রবণ ও বহি অবিশ্রবণ প্রক্রিয়ার প্রভাব সহ্য করতে পারে। পিএইচ, বেশিরভাগ ব্যাকটেরিয়ার বৃদ্ধির ক্ষেত্রে পরিমিত পিএইচ হচ্ছে 6.5 থেকে 7.5। তবে কিছু ব্যাকটেরিয়া আছে যারা এর নিচে বৃদ্ধি লাভ করতে পারে, আবার কিছু ব্যাকটেরিয়া এর উপরেও জন্মাতে পারে। লবণাক্ততা, ব্যাকটেরিয়ার জন্য লবণাক্ততা ক্ষতিকর। কিছু ব্যাকটেরিয়া রয়েছে যারা 29% পর্যন্ত লবণাক্ততা বা স্যালিনিটিকে সহ্য করতে পারবে। অর্থাৎ একটা ব্যাকটেরিয়ার বৃদ্ধির জন্য উপযুক্ত পিএইচ প্রয়োজন এবং উপযুক্ত লবণাক্ততা প্রয়োজন, উপযুক্ত তাপমাত্রা ও পরিবেশীয় অবস্থা দরকার। জীবাণুমুক্তকরণ, একটা আবাদকে বা কালচারকে বা কোন জীবকে জন্মানোর জন্য সবচেয়ে বড় একটি গুরুত্বপূর্ণ ফ্যাক্টর হচ্ছে নির্বীজকরণ বা জীবাণুমুক্তকরণ। আমরা যে সকল সরঞ্জামাদি, আবাদ মাধ্যম, ইনোকুলাম ব্যবহার করে অণুজীবকে আবাদ করব, সেগুলোকে অবশ্যই জীবাণুমুক্ত করতে হবে। জীবাণুমুক্ত করার জন্য বিভিন্ন পদ্ধতি রয়েছে। যে কাঁচ পাত্রসমূহ আমরা ব্যবহার করি, এগুলো জীবাণুমুক্ত করার জন্য প্রথমে এগুলোকে ভালোভাবে পরিষ্কার করার পর হট এয়ার ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 120 মিনিট রেখে দিলে জীবাণুমুক্ত হয়। অর্থাৎ কাঁচের যন্ত্রপাতিগুলো হট এয়ার ওভেনে 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 120 মিনিট রাখার পরে এগুলো জীবাণুমুক্ত হবে। আবাদ পাত্রগুলো, অর্থাৎ যে পাত্রে আবাদ করা হয় সেই পাত্রগুলোকে অ্যালুমিনিয়াম ফয়েল মুড়ে হট এয়ার ওভেনে জীবাণুমুক্ত করা হয়। আবাদ মাধ্যম বা কালচার মিডিয়ামকে কনিক্যাল ফ্লাস্কে নিয়ে বা টেস্ট টিউবে রাখার পর প্রথমে তুলা দ্বারা মুখ বন্ধ করতে হবে এবং মুখটাকে অ্যালুমিনিয়াম ফয়েল দ্বারা মোড়াতে হবে। পরে 121 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় 15 psi চাপে 15 মিনিট ব্যাপী অটোক্লেভ করা হলে এগুলো জীবাণুমুক্ত হবে।
আমরা এখন আঁকবো যে এই যে অণুজীবের বৃদ্ধির উপর তাপের প্রভাব। আসলে আমরা ভৌত শর্তাবলীর মধ্যে তাপের ব্যাপারে সংক্ষিপ্তভাবে আলোচনা করছি। বিস্তারিত আলোচনা যদি হয় যে অণুজীবের বৃদ্ধির উপর তাপমাত্রার প্রভাব কি, আসলে অণুজীবের ভিতরে যে জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়ার মাধ্যমে অণুজীবগুলো বৃদ্ধি লাভ করে, সেই জৈব রাসায়নিক ক্রিয়া বিক্রিয়াগুলো মূলত সম্পাদন করে কিছু এনজাইম। এই এনজাইমগুলোর কাজের জন্য একটা উপযুক্ত তাপমাত্রা প্রয়োজন। যদি এই তাপমাত্রা কম বা বেশি হয় তবে এই এনজাইমগুলো কাজ করতে পারে না, তখন অণুজীবের বৃদ্ধি বা বংশ বৃদ্ধি ব্যাহত হয়। আমরা যদি দেখি যে ব্যাকটেরিয়াগুলো ব্যাকটেরিয়া বিভিন্ন তাপমাত্রার বৃদ্ধি ভালো হয়। এই তাপমাত্রার সীমা হচ্ছে 0 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড। এই তাপমাত্রার সীমাকে মোটামুটি ভাবে আমরা ভাগ করতে পারি 4 ভাগে। একটা নিম্ন তাপপ্রিয়, একটা মধ্যম তাপপ্রিয়, একটা তাপপ্রিয়, একটা অতি তাপপ্রিয়। যে সকল ব্যাকটেরিয়া 0 ডিগ্রি সেন্টিগ্রেডের কাছাকাছি স্বাভাবিকভাবে জন্মাতে পারে তাদের বলা নিম্ন তাপপ্রিয় ব্যাকটেরিয়া। তবে এই সকল ব্যাকটেরিয়া 0 ডিগ্রি কাছাকাছি জন্মাতে পারে ঠিক আছে, কিন্তু এদের ভালো বৃদ্ধি ঘটবে 4 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রার মধ্যে। যেমন সাইপ্রোব্যাক্টার বলে একটি ব্যাকটেরিয়া রয়েছে যা নিম্ন তাপপ্রিয়। যে ব্যাকটেরিয়াগুলো 20 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালোভাবে জন্মায় তাদের মধ্যম তাপপ্রিয় ব্যাকটেরিয়া। 20 থেকে 42 এই সেন্টিগ্রেড তাপের মধ্যে জন্মাবে তাদের বলা হয় মধ্যম তাপপ্রিয় ব্যাকটেরিয়া। অধিকাংশ ব্যাকটেরিয়া মধ্যম তাপপ্রিয়, তবে এর উপযুক্ত বৃদ্ধি এবং বিকাশ ঘটে 18 থেকে 42 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে। যেমন রাইজোবিয়াম ব্যাকটেরিয়া একটা মধ্যম তাপপ্রিয় ব্যাকটেরিয়া। তাপপ্রিয় ব্যাকটেরিয়া যে ব্যাকটেরিয়াগুলো 42 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জন্মায় তাদের বলা হয় তাপপ্রিয় ব্যাকটেরিয়া। যেমন ব্যাসিলাস, ব্যাসিলাস একটি তাপপ্রিয় ব্যাকটেরিয়া। অতি তাপপ্রিয় যে ব্যাকটেরিয়াগুলো 70 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ভালোভাবে জন্মায় তাদেরকে বলা হয় অতি তাপপ্রিয় ব্যাকটেরিয়া। যেমন থার্মোঅ্যাক্টিনোমাইসিস ব্যাকটেরিয়াটা অতি তাপপ্রিয়। এই ব্যাকটেরিয়া 70 থেকে 90 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জন্মাতে পারে। আরো একটা আমরা বলতে পারি সেটা হচ্ছে যে ব্যাকটেরিয়া 85 থেকে 85 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড 85 এর বেশি এবং 85 থেকে 110 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় জন্মাতে পারে তাদেরকে অতি তাপপ্রিয়, অতি বা আলট্রা অতি তাপপ্রিয় ব্যাকটেরিয়া বলে। থার্মাস অ্যাকুয়াটিকাস একটি অতি তাপপ্রিয় ব্যাকটেরিয়া। আমরা এই পর্যায়ে একটা ব্যাকটেরিয়ার বৃদ্ধি কিভাবে করা যায় এই সম্পর্কে আমরা পূর্বের ক্লাসে অণুজীবগুলোর মধ্যে পরস্পর কি ধরনের আন্তঃসম্পর্ক রয়েছে সে ব্যাপারে আলোচনা করলাম। আজকের ক্লাসে আমরা ব্যাকটেরিয়া আবাদের জন্য ভৌত শর্তাবলী, ব্যাকটেরিয়া কোষের সংখ্যা গণনা বা বৃদ্ধির পরিমাপের পদ্ধতিগুলো এবং ব্যাকটেরিয়া আবাদের জন্য তাপের যে সীমা রয়েছে তার মধ্যে প্রকারভেদগুলো আমরা আলোচনা করলাম। সবাই সুস্থ থাকবে, করোনা মুক্ত থাকবে। আল্লাহ হাফেজ।